প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন ২৪তম পর্ব। সিরাজ শিকদার হত্যা মামলায় রাজ্জাক, তুফাইল এবং নাসিম সহ ৭ জন অভিযুক্ত। শেখ মুজিবের হুকুমে সর্বহারা পার্টির প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে অকথ্য নির্যাতনের পর বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। এই হত্যা প্রসঙ্গে দৈনিক সংগ্রামে ৫ই জুন ১৯৯২ সালে যে প্রতিবেদন ছাপা হয় তা থেকে শুধু তার হত্যা সম্পর্কে অনেক কিছু জানা যাবে তা নয়, শেখ মুজিব সরকারের অধীনে তৎকালীন সার্বিক অবস্থা এবং সেই প্রেক্ষাপটে সর্বহারা পার্টির কার্যক্রম সম্পর্কেও অনেক তথ্য জানা যাবে। স্টাফ রিপোর্টার: পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা জনাব সিরাজ শিকদারকে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তুফাইল আহমেদ ও মোহাম্মদ নাসিম সহ ৭ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিরাজ শিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন সাবেক পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমদ, আব্দুর রাজ্জাক এমপি, তুফাইল আহমেদ এমপি, সাবেক আইজি ইয়া চৌধুরী, সাবেক রক্ষী বাহিনীর মহাপরিচালক, বর্তমানে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত কর্নেল অবসরপ্রাপ্ত নুরুজ্জামান এবং মোহাম্মদ নাসিম এমপি। আসামিদের বিরুদ্ধে ৩০২ ও ১০৯ নং ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়, বিশিষ্ট প্রকৌশলী নিহত সিরাজ শিকদার ছিলেন একজন আজাদি পাগল মুক্ত বিবেকের অধিকারী ও স্বাধীনচেতা বীর মুক্তিযোদ্ধা। তিনি তার জীবদ্দশায় নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে প্রথমে শ্রমিক সংগঠন মুক্তিযুদ্ধ পরিচালনা এবং পরবর্তীতে পূর্ব বাংলা সর্বহারা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করে কাজ করতে থাকেন। সিরাজ শিকদারের নেতৃত্বের প্রতি জনসমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় তৎকালীন সরকার প্রধান মরহুম শেখ মুজিবুর রহমান ঈর্ষান্বিত হয়ে জনসমর্থন হারানোর কারণে ক্ষমতাচ্যুতির ভয়ে ভীত হয়ে সর্বহারা পার্টির কর্মীদের উপর দমন নীতি চালাতে থাকেন। এমনকি পার্টির প্রধান সিরাজ শিকদারকে হত্যার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকেন। তারা এই লক্ষ্যে সর্বহারা পার্টির বিভিন্ন কর্মীকে হত্যা, গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করতে থাকেন। সিরাজ শিকদারকে গ্রেফতার ও হত্যার বিবরণ দিয়ে আর্জিতে বলা হয়, মরহুম শেখ মুজিব ও উল্লেখিত আসামিরা তাদের অন্য সহযোগীদের সাহচর্যে সর্বহারা পার্টির মধ্যে সরকারের চর নিয়োগ করেন। এদের মধ্যে ইয়া চৌধুরীর একজন নিকট আত্মীয়কেও চর হিসেবে নিয়োগ করা হয়। এইভাবে ১৯৭৫ সালের ১লা জানুয়ারি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে অন্য একজন সহ সিরাজ শিকদারকে গ্রেফতার করে ওই দিনেই বিমানে করে ঢাকায় আনা হয়। ঢাকার পুরাতন বিমানবন্দরে নামিয়ে বিশেষ গাড়িতে করে বন্দীদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মালিবাগস্থ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সিরাজ শিকদারকে আলাদা করে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। ২রা জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর বিশেষ স্কোয়াডের অনুগত সদস্যরা বঙ্গভবনে মরহুম শেখ মুজিবের কাছে সিরাজ শিকদারকে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায়। সেখানে শেখ মুজিবের সাথে তার স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী সহ আসামিরা, শেখ মুজিবের পুত্র মরহুম শেখ কামাল এবং ভাগ্নে মরহুম শেখ মনি উপস্থিত ছিলেন। আরজিতে আরও বলা হয়, প্রথম দর্শনে শেখ মুজিব সিরাজ শিকদারকে গালিগালাজ শুরু করেন। সিরাজ এর প্রতিবাদ করলে শেখ মুজিব সহ উপস্থিত সকলে তার উপর ঝাঁপিয়ে পড়েন। সিরাজ সেই অবস্থায়ও শেখ মুজিবের পুত্র কর্তৃক সাধিত ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম, ভারতীয় সেবা দাসত্ব না করার এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শেখ মুজিবের কাছে দাবি জানালে শেখ মুজিব আরও উত্তেজিত হয়ে ওঠেন। সে সময় ১ নং আসামি মাহবুব উদ্দিন তার রিভলভারের বাট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ শিকদার মাটিতে লুটিয়ে পড়েন। শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ শিকদারের হাতে লাগে। ওই সময় সকল আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিল, ঘুষি, লাথি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলেন। এরপর শেখ মুজিব, মনসুর আলী এবং ২ থেকে ৭ নং আসামি সিরাজ শিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং ১ নং আসামিকে নির্দেশ দেন। ১ নং আসামি মাহবুব উদ্দিন আহমদ আসামিদের সাথে বন্দী সিরাজ শিকদারকে শেরেবাংলা নগর রক্ষী বাহিনীর সদর দপ্তরে নিয়ে যায়। এরপর তার উপর আরও নির্যাতন চালানো হয়। অবশেষে ২রা জানুয়ারি আসামিদের উপস্থিতিতে রাত ১১টার দিকে রক্ষী বাহিনীর সদর দপ্তরে সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয়। পরে ১ নং আসামির সাথে বিশেষ স্কোয়াডের সদস্যগণ পূর্ব পরিকল্পনা মতো বন্দী অবস্থায় নিহত সিরাজ শিকদারের লাশ সাভারের তালবাগ এলাকা হয়ে সাভার থানায় নিয়ে যায়।
এবং সাভার থানা পুলিশ পরের দিন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। কিন্তু সরকারি ঘোষণায় বলা হয়, বন্দি অবস্থা থেকে পালিয়ে যাবার চেষ্টা করায় পুলিশ এনকাউন্টারে সিরাজ শিকদার নিহত হন। আরজিতে উল্লেখ করা হয় যে সিরাজ শিকদারকে হত্যার পর তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় কোথায় আজ সিরাজ শিকদার এই দাম্ভিক উচ্চারণের মাধ্যমে তার জিজ্ঞাসার বহিঃপ্রকাশ ঘটান। বিলম্বে মামলা দায়ের করার কারণ সম্পর্কে বলা হয়, ঘটনার সাথে সাথে সিরাজের পিতা মরহুম আব্দুর রাজ্জাক মামলা দায়ের করতে যান, কিন্তু তৎকালীন স্বৈরাচারী শাসন ও রক্ষী বাহিনীর সন্ত্রাসের ভয়ে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। শেখ কামাল শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র ব্যাংক ডাকাতির চেষ্টা করে। 1973 সালের শেষ নাগাদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। আইনশৃঙ্খলা সরকারের হাতের বাইরে চলে যায়। প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত লোকজনের বিরুদ্ধে দুর্নীতির কিচ্ছা কাহিনী তখন প্রায় প্রতিদিনই খবরের কাগজে ছাপা হচ্ছিল। জনগণ দুর্নীতি ও লুটপাটের বিরোধিতা করছিল। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবন সামগ্রী সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন মেটাতে জনগণের তখন নাবিশ্বাস অবস্থা। এই অবস্থায় সরকার 63 কোটি টাকার নোট ছাপিয়ে বাজারে ছাড়ল। এতে মুদ্রাস্ফীতি বেড়ে গেল। ওই নৈরাজ্যিক সময়ে এক লোমহর্ষক ব্যাংক ডাকাতি সংগঠিত হয় রাজধানী ঢাকায়। প্রকাশ্য দিবালোকে পুলিশ দাওয়া করে ডাকাতদের। দাওয়াকালে দুই পক্ষে গুলি বিনিময় হয়। 6 জন ডাকাত ধরা পড়ে। এই 6 জনের একজন ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। শেখ কামাল সহ কয়েকজন দুষ্কৃতিকারী আহত হয় পুলিশের গুলিতে, কিন্তু পুলিশের বিবৃতিতে পরে বলা হয়, দুষ্কৃতিকারীদের ধাওয়াকালে দুর্ঘটনাক্রমে শেখ কামাল ও তার সঙ্গীরা পুলিশের গুলিতে আহত হয়। জনগণের আশা প্রত্যাশা এবং নেতৃবৃন্দের বিশ্বাসঘাতকতা। সদ্যমুক্ত স্বাধীন বাংলাদেশ, অনেক আশার বাংলাদেশ। জনগণকে সোনার বাংলার যে স্বপ্ন নেতারা এতদিন দেখিয়ে এসেছেন তা বাস্তবায়িত করার সুযোগ এসেছে স্বাধীনতা লাভের মাধ্যমে। জাতীয় পরিসরে মুক্তি সংগ্রাম শ্রেণীভেদের প্রাচীর ভেঙেচুরে একাকার করে দিয়েছে। ফলে শ্রেণীভেদের অহমিকা ভুলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যাশা, নেতারা তাদের ক্ষুদ্র গোষ্ঠী এবং দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থে জনগণকে একত্রিত করে তাদের দেশপ্রেম এবং কর্ম উদ্দীপনাকে গঠনমূলক কাজে লাগিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করে গড়ে তুলবেন এক সোনার বাংলা। সুখী, সমৃদ্ধ এবং গতিশীল বাংলাদেশ গড়ে তুলে তার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেবার মাধ্যমেই বাস্তবায়িত হবে মুক্তিযুদ্ধের চেতনা। লাখো শহীদের রক্তের বদলে অর্জিত স্বাধীনতা হয়ে উঠবে অর্থবহ। কিন্তু জনগণের মনে অনেক সন্দেহ। ঐতিহাসিকভাবে আমাদের রাজনীতিতে কাজের চেয়ে কথার ফুলঝুরি ঝরেছে বেশি, তার চেয়ে বেশি থেকেছে প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে জনগণের সার্বিক মুক্তি এনে দেব, এই ধরনের গালভরা বক্তব্য জনগণ হার হমেশায় শুনে এসেছে দীর্ঘকাল থেকে। কিন্তু যেই গেছেন লঙ্কা সেই হয়েছেন রাবণ। অর্থাৎ ক্ষমতায় গিয়ে বক্তৃতাকারীরাই নির্মমভাবে পদদলিত করেছেন জনগণ এবং জনগণের দাবিকে। এর মূলে রয়েছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের গণবিচ্ছিন্নতা। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মন মানসিকতায় কোনো গুণগত পরিবর্তন আনতে পারেননি। তাই তারাও তাদের পূর্বসূরীদের মতো সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেই পুরনো কায়দায় দুয়া তুললেন মুজিববাদ কায়েম করতে। কিন্তু মাত্র 4.5 বছরের মাথায় যখন মুজিববাদের অসারতা পূর্ণমাত্রায় প্রমাণিত হলো, তখন জনাব শেখ মুজিব আবারও একই কায়দায় সংবিধানের 4র্থ সংশোধনী প্রণয়ন করে এবং জরুরি আইন ঘোষণার মাধ্যমে রাষ্ট্রীয় সকল ক্ষমতা নিজ হাতে কুক্ষিগত করে একনায়কতন্ত্র ও একদলীয় শাসন বাকশাল কায়েম করেন। নজিরবিহীন তার এই শাসনতান্ত্রিক কুকে তিনি তার দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন। তার এই সর্বক্ষমতা হরণের ফলে বাহ্যিকভাবে অবস্থা স্থিতিশীল মনে হলেও দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এই অবনতির একটি প্রধান কারণ ছিল শেখ মুজিব ও তার সরকার মনে করত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এবং ক্ষমতা বলের লোকজনের মাঝে সুযোগ সুবিধা বন্টন করে তাদের খুশি রাখতে পারলেই ক্ষমতায় থাকার সমর্থন লাভ করা যায়। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, আদর্শ অথবা নীতিগত বিশ্বাসের অভাব সর্বোপরি
তৃতীয় বিশ্বের অনুন্নত দেশসমূহের সমস্যাদি এবং সশস্ত্র জাতীয় সংগ্রামের মাধ্যমে সদ্যমুক্ত বাংলাদেশের পুনর্গঠনের সমস্যা সম্পর্কে তার জ্ঞানের অভাবের জন্যই শুধুমাত্র সুখ সুবিধা বণ্টনের মাধ্যমে দেশ পরিচালনা করার ব্যর্থ চেষ্টা করেছিলেন তিনি। যে কোনো নীতি নির্ধারণের ব্যাপারে তিনি তার অভিমতকেই প্রাধান্য দিতেন। কারো কোনো যুক্তিই তার কাছে গ্রহণযোগ্য হতো না। তার এই সব জান্তা বাবু তার প্রশাসনিক ব্যর্থতার জন্য অনেকাংশে দায়ী। পার্টি ও রাষ্ট্র সম্পর্কের ব্যাপারেও তার যথেষ্ট জ্ঞানের অভাব ছিল। ওই ধরনের মানসিকতার জন্যই 1956-57 সালে আওয়ামী লীগের প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানের সাথে শেখ মুজিবের মতবিরোধ ঘটে। জনাব খানের অভিমত ছিল প্রশাসনকে নির্দলীয় রাখতে হবে। প্রশাসনের উপর দলীয় প্রভাবের ফলে রাষ্ট্র পরিচালনার কাজ বিঘ্নিত হবে। কিন্তু শেখ মুজিব তার এই মনোভাবের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, পার্টির আনুগত্যকে প্রাধান্য দিতে হবে, প্রশাসনকে তাদের নিরপেক্ষতা বর্জন করে। শুধু তাই নয়, আওয়ামী লীগের দলীয় সদস্যদের কাজকে সহায়তা করাই হবে প্রশাসনের সার্বিক দায়িত্ব এবং এইভাবেই আওয়ামী লীগের প্রভাব বাড়াতে সহযোগী হতে হবে প্রশাসনিক যন্ত্রকে। শেখ মুজিবের দাপটের কাছে জনাব আতাউর রহমান খানকে নিশ্চুপ থাকতে হয়। ফলে 1956-57 সালে শেখ মুজিব যখন শিল্পমন্ত্রী তখন তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়। তিনি তার সরকারি ক্ষমতার প্রভাব খাটিয়ে তার প্রিয়জন ও পার্টির লোকদের অনেক পারমিট, ব্যাংক লোন, ইনডেটিং লাইসেন্স, শিল্প কারখানা গড়ার পারমিশন প্রভৃতি করিয়ে দেন। পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি তার স্বভাবসুলভ প্রথায় তার পার্টির লোকজনদের নানাভাবে খুশি রাখার চেষ্টা করেন। কাউকে দেওয়া হয় টাকা, কাউকে চাকুরি, কাউকে অযৌক্তিক পদোন্নতি, কাউকে বানানো হয় রাষ্ট্রায়ত্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক। এভাবেই দেশ স্বাধীন হওয়ার অল্প সময়ের মধ্যেই অযোগ্য ও অসৎ পরিচালকগণ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের মেশিনপত্র, স্পেয়ার পার্টস, কাঁচামাল ভারতে পাচার করে রাতারাতি বড়লোক হয়ে ওঠেন। সব রকম দেশি ও বিদেশি আমদানিকৃত পণ্য সরবরাহ করা হতো লাইসেন্সপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে। তাদের সবাই ছিলেন আওয়ামী লীগের সুপাত্রগণ। তাদের কেউ পেশাগতভাবে ব্যবসায়ী ছিল না। তারা তাদের লাইসেন্স পারমিটগুলো মধ্যস্বত্বভোগী হিসেবে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত। ফলে জিনিসপত্রের দাম অনেক গুণ বেড়ে যেত। এছাড়া পাকিস্তানি নাগরিকদের পরিত্যক্ত 60,000 বাড়ি আওয়ামী লীগ নেতা ও কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। এভাবেই শুধু নয়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের যুগ সাজেশে পাট, চাল, অন্যান্য কাঁচামাল ও রিলিফের বিস্তর মালামাল ভারতে পাচার করা হয়। এর ফলে ব্যাঙের ছাতার মতো দেশে এক শ্রেণীর হঠাৎ করে আঙ্গুল ফুলে বুইফুর বড়লোকের সৃষ্টি হয়। এই প্রসঙ্গে আমার সাথে শেখ মুজিবের একান্ত আলাপের সময় প্রধানমন্ত্রীর একটি মন্তব্য উল্লেখ করলাম। মুজিব পরিবারের সাথে বিশেষ ঘনিষ্ঠতার কারণে আমি প্রায়ই যেতাম 32 নং ধানমন্ডিতে। কখনো তিনি ডেকে পাঠাতেন, কখনো যেতাম স্বেচ্ছায়। এমনই একদিন দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার পার্টির লোকজনদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনি জনপ্রিয়তা হারাচ্ছেন। জবাবে তিনি বলেন, আমার দলের লোকজন কি পাক আমলে নির্যাতন ভোগ করে নাই? তারা কি ক্ষতিগ্রস্ত হয় নাই? তারা কি বিষয় সম্পদ খোয়ায় নাই? আজ যদি তারা কিছুটা সুযোগ সুবিধা পেয়েই থাকে তাহলে দোষের কি আছে? তাদের তো আমি ফালাইয়া দিতে পারি না। এতে কেউ বেজার হলে আমি কি করতে পারি? এমন একটি জবাবের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মনে মনে ভেবেছিলাম, আজ তো তিনি জাতীয় নেতা, রাষ্ট্রের কর্ণধার। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধু দলীয় স্বার্থ বড় করে দেখা কি তার উচিত? জাতিই বা সেটা আশা করে কি? এই বিষয়ে আর আলাপ না বাড়িয়ে সেদিন ফিরে এসেছিলাম এক অবর্ণনীয় অস্বস্তি নিয়ে। শুধু যে কর্মীরা অসৎ হয়ে উঠেছিল তা নয়, মুজিব পরিবারের সদস্যগণ ও তার আত্মীয় স্বজন দুর্নীতি ও চোরাচালানে জড়িয়ে পড়েন। শেখ মুজিবের অতি বিশ্বাসভাজন গাজী গোলাম মোস্তফা জাতীয়ভাবে কম্বলচোর উপাধি পান এবং রিলিফের জিনিসপত্র নিয়ে কেলেঙ্কারি ও চোরাচালানের জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেন। শেখ মুজিবের প্রত্যেক বাগিনা শেখ মনি, আবুল হাসনাত, শেখ শহীদুল ইসলাম, মামুর জুড়ে শুধু যে রাজনৈতিক আধিপত্যই বিস্তার করে রাতারাতি নেতা বনে যান তা নয়, অসৎ উপায়ে অর্জিত দ্বন্দ্বলতের পাহাড় গড়ে তোলেন তারা। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।